উৎপাদন হিসাব এবং এর যে হিসাব চক্র আছে সেই হিসাব চক্রের যে সমস্ত ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো। সো এখানে প্রথমে আমরা দেখব যে ব্যয় লিপিবদ্ধকরণ, এরপর দেখব ব্যয় বিন্যাসকরণ, এভাবে আস্তে আস্তে ব্যয় নির্ণয়, বিক্রয় মূল্য নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, বাজেট পরিকল্পনা প্রণয়ন এবং ফাইনালি ব্যয় বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ। সো এটাই হচ্ছে উৎপাদন হিসাব চক্র, আর এগুলো হচ্ছে উৎপাদন হিসাব চক্রের ধাপ। এখন আমরা এগুলোর প্রতিটি আলাদা আলাদাভাবে দেখব যে উৎপাদন ব্যয় হিসাব চক্রের যে ধাপ আছে এই ধাপ সমূহগুলো কি কি। সো প্রথমে যেটি দেখব এটি হচ্ছে ব্যয় লিপিবদ্ধকরণ। সো ব্যয় লিপিবদ্ধকরণের ভিতর পণ্য বা সেবার মোট উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্যে এর সাথে জড়িত যে সকল কাঁচামাল, শ্রম বা অন্যান্য যে সমস্ত ব্যয় আছে এগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যয়, প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই ধরনের ব্যয় আমরা কনসিডার করব এবং এই পণ্য উৎপাদনের সাথে আমাদের যে সমস্ত প্রত্যক্ষ এবং পরোক্ষ কাঁচামাল, শ্রম এবং অন্যান্য ব্যয় রয়েছে এগুলো হচ্ছে আমরা লিপিবদ্ধ করবো এবং এটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় হিসাব চক্রের প্রথম ধাপ, যেখানে আমরা ব্যয়গুলো লিপিবদ্ধ করব। এরপর রয়েছে ব্যয় শ্রেণীবিন্যাসকরণ, যেখানে আমরা এই যে আমাদের ব্যয়গুলো রয়েছে এই ব্যয়গুলোকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করব। সো এখানে মোট ব্যয় বিশ্লেষণ করার জন্য কার্য, উৎপাদন এবং প্রকৃতির ভিত্তিতে ব্যয়কে শ্রেণীবিন্যাস করা হয়। এরপর আমরা যখন ব্যয় নির্ণয়ের দিকে যাব তখন আমরা দেখব যে ব্যয় নির্ণয় করার জন্য জব, প্রক্রিয়া এবং বিভাগ আমরা একটু আগে জেনে এসেছি যে জব ব্যয় কি, প্রক্রিয়া ব্যয় কি, এই সেবা ব্যয় এগুলো আমরা কিভাবে নির্ণয় করব। সো আমরা থার্ড স্টেপে যে যখন ব্যয় নির্ণয় করতে যাব তখন এই উৎপাদন ব্যয়ের যে সকল ব্যয় রয়েছে এগুলো আমরা নির্ণয় করব, এটা হচ্ছে থার্ড ধাপ। এবং বিক্রয় মূল্য হচ্ছে চতুর্থ ধাপ বা ফোর্থ ধাপ। এটা হচ্ছে এখানে উৎপাদিত যে পণ্য রয়েছে এটা বিক্রয় মূল্য আমরা নির্ধারণ করব। তো এই জন্য আমাদের পণ্যের বিক্রয়ের পর মুনাফা যোগ করতে হবে এবং যোগ করে এটার একটা বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমি যখন তৃতীয় ধাপে এসে যখন আমি পণ্যের ব্যয় নির্ণয় করে ফেলবো তখন আমি একটা কাজ করব যে আমার একটি পণ্য উৎপাদন করতে যে তো আমার একটি পণ্য উৎপাদন করতে যে আমার হয়তো ব্যয় হয়েছে টোটাল 50,000 টাকা। এখন এই আমার যে পণ্যটা উৎপাদন করতে যে আমার ব্যয় হয়েছে 50,000 টাকা, এখন আমি যদি এই 50,000 টাকাতেই মার্কেটে সেল দিয়ে দিই তাহলে আমার প্রফিট তো হচ্ছে না, কারণ আমি যে পরিমাণ আমার ব্যয় ছিল আমি সেই পরিমাণ ব্যয় প্রোডাক্ট সেল করে দিয়েছি। সো এক্ষেত্রে যে বিক্রয় মূল্য নির্ধারণ সেটা আসলে জাস্ট হলো না, কারণ আমি এই ব্যয়ের সাথে মুনাফা যোগ করি। অর্থাৎ আমি যদি এই ব্যয়ের সাথে একটা এক্সপেক্টেড মুনাফা রাখতাম যে আমি এই 50,000 টাকার পণ্যের উপর 5,000 টাকা মুনাফা করব, তাহলে কি হবে? তাহলে আমার টোটাল বিক্রয় মূল্য হবে হচ্ছে 55,000 টাকা এবং এটা একটা ফেয়ার বিক্রয় মূল্য, কারণ আমি পণ্য উৎপাদন করতে আমার যে পরিমাণ খরচ হয়েছে তার সাথে আমি যে পরিমাণ মুনাফা আমি আশা করছি সেই পরিমাণ মুনাফা যোগ করে আমি আমার বিক্রয় মূল্য নির্ধারণ করেছি। এরপর ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ হচ্ছে আমি হয়তো পণ্যের ব্যয় নির্ণয় করে ফেলেছি, আমি পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে ফেলেছি, কিন্তু আমার বিক্রয় মূল্য অনেক বেশি চলে আসছে, কারণ আমার পণ্য উৎপাদন করতে ব্যয় হয়েছে বেশি এবং যে পরিমাণ ব্যয় হয়েছে তার সাথে আমি আমার কিছু মুনাফা রেখে এরপর হচ্ছে আমার বিক্রয় মূল্য নির্ধারণ করেছি, কিন্তু এক্ষেত্রে আমার যে বিক্রয় মূল্য বেশি হয়ে যাচ্ছে এটা একটা সমস্যা। কারণ প্রতিষ্ঠানের যে সমস্ত কম্পিটিটরস রয়েছে তারাও হয়তো দেখবে যে প্রতিষ্ঠান এ একটি প্রোডাক্ট 12 টাকায় দিচ্ছে, তাহলে আমি যদি এই প্রোডাক্টটা 11 টাকায় দিতে পারি তাহলে হয়তো আমার সেলস বেড়ে যাবে। সো এই ক্ষেত্রে আমাদের ব্যয় নিয়ন্ত্রণের কাছে আসতে হবে এবং আমাদের
পণ্য উৎপাদনের যে ব্যয় আছে এই ব্যয়কে আমাদের কমিয়ে আনতে হবে। তাহলে যেটা হবে যে আমি যখন ব্যয় কমিয়ে আনবো তখন আমি যে পণ্যটা 12 টাকায় বিক্রি করছি এবং যেটা প্রোডাকশন কস্ট হয়তো আমার 10 টাকা, এটা যদি আমি 10 টাকা থেকে 8 টাকায় নিয়ে আসতে পারি, তাহলে এই যে যে 2 টাকা যে আমি বাঁচালাম, এই 2 টাকা কিন্তু ইভেনচুয়ালি যে আমার যে টোটাল যে ব্যয় আছে সেখানে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হতে দাঁড়াবে। সো এই ব্যয় নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব? পূর্ব নির্ধারিত ব্যয়ের সাথে পণ্য উৎপাদন সংক্রান্ত প্রকৃত ব্যয়ের তুলনা করব। যে আমি ধরে রেখেছি যে 2020 সালে আমি টোটাল ব্যয় করব হচ্ছে 1 লাখ টাকা। সো এই 1 লাখ টাকা আমি পূর্ব নির্ধারণ করে রেখেছিলাম, কিন্তু আমি যে দেখলাম যে আমার ব্যয় হয়ে গেছে 1,20,000 টাকা। সো এই পূর্ব নির্ধারিত ব্যয় থেকে যে আমার ব্যয় বেশি হলো, এই পার্থক্যের যে কারণ রয়েছে, এই কারণগুলো আমাদের বিশ্লেষণ করে বের করতে হবে যে এই যে 20,000 টাকা খরচ হলো, এই খরচ হওয়ার কারণ কি, এবং এই ব্যয় নিয়ন্ত্রণের জন্য বাজেটীয় নিয়ন্ত্রণ, প্রমাণ ব্যয় হিসাব, দায়িত্ব হিসাব এগুলোর সাহায্য নেওয়া হয়। তো বাজেটীয় নিয়ন্ত্রণটা এভাবে কাজ করে যে আমি 2021 সালের জন্য একটা বাজেট করব, যে আমি 2021 সালে টোটাল কত টাকা ব্যয় করব। সো আমি ঠিক করলাম যে 2 লাখ টাকা ব্যয় করব, এবং এই 2 লাখ টাকা কতটুকু টাকা আমরা কোন জায়গায় ব্যয় করব এটা আমরা আলাদা আলাদা সেক্টর হিসেবে ভাগ করে নেব, এবং আমরা এই ব্যয়টা যখন নির্ধারণ করব তখন আমরা চেষ্টা করব যে আমাদের ম্যাক্সিমাম যে ব্যয়টা হতে পারে সেটাও কমিয়ে আনার, অর্থাৎ আমাদের সর্বোচ্চ যে পরিমাণ ব্যয় হতে পারে সেটাও আমরা কমিয়ে আনবো। এর ফলে আমরা যে বাজেটটা পাবো, এটার ফলে আমাদের একটা অ্যাকুরেট বাজেট হবে, এবং আমাদের 2021 সালের জন্য একটা আইডিয়া থাকবে যে আমাদের 2021 সালে কোন ক্ষেত্রে আসলে কতটুকু ব্যয় হওয়া উচিত। এরপর যে প্রমাণ ব্যয় রয়েছে, প্রমাণ ব্যয়ের ব্যাপারটা হচ্ছে যে আমার উৎপাদনের জন্য আসলে কি পরিমাণ ব্যয় হচ্ছে এটার একটা আইডিয়া রাখা। অ্যান্ড ফাইনালি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে দায়িত্ব হিসাব, যে আমি আমার প্রতিষ্ঠানে যে সমস্ত এমপ্লয়ি রয়েছে সবারই আলাদা আলাদা কোনো একটা দায়িত্ব থাকে। সো এই দায়িত্বগুলো আমি আলাদা আলাদা করে ভাগ করে দিব, যার ফলে আমার যদি কোথাও কোনো সমস্যা হয়, অর্থাৎ যে সেক্টরে আমার কোনো সমস্যা হচ্ছে, তখন আমি সেই সেক্টরে যে নিয়োজিত আছে, অর্থাৎ সেই সেক্টরের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, তখন আমরা তার কাছে জবাবদিহিতা চাইতে পারবো যে তোমার এই কাজটা করার কথা ছিল কিন্তু এটাতে সমস্যা হচ্ছে। সো এটা হচ্ছে দায়িত্ব হিসাব, আর এই 3টা পদ্ধতির মাধ্যমে আমরা আসলে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। সো এখন আমরা দেখব বাজেট ও পরিকল্পনা প্রণালী। এখানে আমরা ব্যয় নিয়ন্ত্রণের ভিতর দেখেছি যে বাজেট নিয়ন্ত্রণ বলে একটা সিস্টেম আছে, যেটার মাধ্যমে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি। তো এখানে বাজেট ও পরিকল্পনা প্রণয়ন হচ্ছে এটারই একটা বিস্তারিত ধাপ। সো বাজেট ও পরিকল্পনা প্রণয়নের ভিতর বাজেট ও পরিকল্পনা প্রণয়ন করা হয়, এবং এর ভিত্তিতে উৎপাদন কার্য পরিচালনা করা হয়। অর্থাৎ আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য যে পরিমাণ বাজেট দিয়ে রাখবো, ওই পরিমাণ বাজেটে আমি চেষ্টা করব যে ওই মোট যে সময় রয়েছে ওই সময়ের যে মোট ব্যয় আছে ওই মোট ব্যয়কে একটি বাজেটের ভেতর এনে ফেলা। আবার আমার সাল করতে হবে যে 2021 সালে যে আমি যখন বাজেট বা কোনো একটা পরিকল্পনা দিব, তখন এর ভিত্তিতে যে টোটাল যে উৎপাদন কার্য আছে এটা আমরা পরিচালনা করব। সো 2021 সালে আমরা 2 লাখ টাকা বাজেট ডিসাইড করলাম। সো এই 2 লাখ টাকার ভেতরেই আমরা চেষ্টা করব যে আমাদের টোটাল যে সমস্ত খরচ আছে বা আনুষঙ্গিক, প্রত্যক্ষ, পরোক্ষ সব রকমের খরচ মিলিয়ে আমি যেন এই 2 লাখ টাকার ভেতর আমি 2021 সালের উৎপাদন খরচাগুলি ম্যানেজ করতে পারি। এখানে চলতি উৎপাদন, বিক্রয় এবং এর সাথে জটিল বিভিন্ন প্রকার ব্যয় ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করা হয়। কারণ আমরা যখন একটি বাজেট প্রণয়ন করব তখন কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা চেষ্টা করব যে এই বাজেটের ভেতরেই কাজ শেষ করা, কিন্তু এটা আসলে হয়ে ওঠে খুব কমই। কারণ আমরা যে পরিমাণ বাজেট দিই অধিকাংশ সময়ই তার থেকে আমাদের বেশি খরচ হয়ে যায়।
সো এই জন্য আমরা যেটা করব, আমরা এই বাজেটের ভিতর চলতি উৎপাদন, বিক্রয়, এরপর বিভিন্ন প্রকার ব্যয় যেগুলো আমরা হয়তো এস্টিমেট করতে পারছি না, এরপর হয়তো ক্ষয়ক্ষতি হয়ে থাকে। সো এই সব কিছু মিলিয়ে আমরা সব কিছুর জন্যই একটা পোর্শন রাখবো, যে আমাদের যদি কোনো পণ্যের ক্ষয়ক্ষতি হয় সেটাও যেন আমরা এস্টিমেট করতে পারি, বা সেটা যেন আমরা আগে থেকে ধারণা রাখতে পারি যে আমাদের এই পরিমাণ পণ্যের ক্ষয়ক্ষতি হতে পারে এবং এর জন্য আমাদের এই পরিমাণ অর্থের ঘাটতি করতে পারে। সো এই কারণেই আসলে বাজেটটা দেওয়া, যে আমি যেন আগে থেকে সবকিছুর একটা এস্টিমেশন রাখতে পারি। তো ভবিষ্যৎ পরিবর্তনের সম্ভাবনা বিবেচনা করে পরবর্তীকালে বাজেট ও পরিকল্পনা প্রস্তুত করা। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যখন বাজেট প্রণয়ন করব তখন কিন্তু আমাদের শুধুমাত্র বর্তমানের কথা ভাবলে হবে না, আমাদের কিন্তু ভবিষ্যতে যে সমস্ত ব্যয় হতে পারে বা যে সমস্ত ক্ষেত্রে আমাদের অর্থ লাগতে পারে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের আগে থেকে বিবেচনা করে এরপর বাজেট প্রণয়ন করতে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। এরপর ব্যয় বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ। আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার ব্যয় রয়েছে এবং এই ব্যয়গুলো কিন্তু আমাদের মানে যে সব ধরনের ব্যয় যে একই জায়গায় হচ্ছে এটা কিন্তু এমন না। আমাদের একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের বিভিন্ন জায়গায় ব্যয় করতে হয়। যেমন আমাদের প্রত্যক্ষ কাঁচামাল, এখানে আমাদের ব্যয় করতে হয়, এরপর প্রত্যক্ষ কাঁচামালের পর প্রত্যক্ষ শ্রম, এরপর পরোক্ষ খরচ, আরো বিভিন্ন পরোক্ষ খরচ রয়েছে। তো এই পরোক্ষ খরচেও কিন্তু আমাদের টাকা খরচ করতে হয়। এখন এই খরচগুলা আমরা কিভাবে করব বা কোথায় কতটুকু খরচ করব, এটাই হচ্ছে ব্যয় বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ। সো উৎপাদন ব্যয় হিসাবে প্রদত্ত ব্যয় তথ্যের ভিত্তিতে ব্যবস্থাপক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। সো এই প্রদত্ত ব্যয়ের তথ্য আসলে কি? আমি এই যে আমার প্রত্যক্ষ ব্যয়, এই প্রত্যক্ষ ব্যয়ে আমার কত টাকা খরচ হবে, এরপর হচ্ছে পরোক্ষ ব্যয় যেটা আমার রয়েছে, এই পরোক্ষ ব্যয়ে আমার কত টাকা খরচ হবে, এই সব কিছুর একটা লিস্ট আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে দেওয়া হবে, যে আমার এই প্রত্যক্ষ ব্যয় আমার এত টাকা খরচ হবে আর পরোক্ষ ব্যয় এত টাকা খরচ হবে। সো যখন একজন ব্যবস্থাপকের কাছে এই লিস্টটা থাকবে যে আমার এই সেক্টরে আমার এত টাকা খরচ হবে, এটা কিন্তু তার জন্য সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে। তো এখানে এই ব্যয় বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য বেশ কয়েকটি টুলস ব্যবহার করা হয়, যে প্রারম্ভিক ব্যয় হিসাব, বৈষম্যমূলক ব্যয় পদ্ধতি। তো এই জিনিসগুলো ব্যবহার করে সাধারণত এই ব্যয় বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।